আমার হায়াতি লেখিকা মারুফা ইসলাম সিজন ২ পর্ব ১। বিকেলটা ছিল একদম নরম আর ধীর। সূর্যটা আকাশের পশ্চিম কোণে হেলে পড়েছে। তার আলো এখন আর তীক্ষ্ণ না, মনে হচ্ছে সোনালি রঙের পাতলা চাদর পুরো শহরের উপর বিছিয়ে দেওয়া হয়েছে। বাতাসে গরমে তেজ নেই, আবার পুরোপুরি ঠান্ডাও না। একটা আরামদায়ক শীতলতা চারপাশে ভেসে বেড়াচ্ছে। কলেজের মাঠে তখনও কিছু ছাত্রছাত্রী ছড়িয়ে ছিটিয়ে আছে। কারো হাতে বই, কেউ আবার ক্লাস শেষে অলসভাবে হাঁটছে। গাছগুলোর পাতায় হালকা বাতাস লাগতেই ফিসফিস শব্দ উঠছে, যেন কেউ নিচু গলায় গল্প করছে। দূরে পাখির দল আকাশে ফিরছে বাসার দিকে। তাদের ডানার শব্দের সাথে মিশে যাচ্ছে শহরের দূরের যানবাহনের হালকা হর্ন। রাস্তার এক কোণে দাঁড়িয়ে আছে একটি মেয়ে, পরনে জিন্স প্যান্ট আর সাদা থ্রি পিস। লম্বা হাঁটু, ছুঁই ছুঁই চুলগুলো সুন্দর করে পনিটেল করে বাঁধা, মুখটা ঘামে ভিজে একাকার অবস্থা। বিকেলের ফুরফুরে বাতাসেও মেয়েটি যেন অস্থির, ব্যাকুল হয়ে চারপাশে চোখ বুলাচ্ছে, বারবার হাতের ঘড়ির দিকে তাকিয়ে সময় দেখে নিচ্ছে। মেয়েটির নাম আফরা হায়াত শিকদার। ঢাকা গাজীপুর মৌচাক এলাকার প্রভাবশালী ব্যক্তির মেয়ে। বাবা একজন স্বনামধন্য মন্ত্রী, নামডাক ভালোই আছেন। স্ত্রী আলেয়া শিকদার, তাদের দুই সন্তান, বড় মেয়ে আফরা শিকদার, ছোট ছেলে রাব্বি শিকদার। হায়াত এবার ইন্টার সেকেন্ড ইয়ারের ছাত্রী। ছোট ভাই রাব্বি ক্লাস 10-এ পড়ে এবার। গাজীপুর যাত্রাবাড়ির বাস কাউন্টারের পাশে দাঁড়িয়ে রাব্বির জন্য অপেক্ষা করছে হায়াত। দুই ভাই বোন মিলে আজ শপিং করেছিল, তাই ড্রাইভারকে আনেনি। আলিয়া বেগম পই পই করে বলে দিয়েছিল যাতে গাড়ি নিয়ে যায়, কিন্তু হায়াতের জেদের কাছে হার মেনে সম্মতি দিয়েছে। প্রায় 20 মিনিট ধরে দাঁড়িয়ে আছে রাব্বি। গেছে তার বন্ধু আলিফের সাথে দেখা করতে। হায়াতের ভ্রু কুঁচকে গেছে এবার। চারপাশে মানুষের ভিড় একটু একটু করে বাড়ছে। সন্ধ্যার আগে বাস কাউন্টারগুলো আরও ব্যস্ত হয়ে উঠছে। সে ফোন বের করলো, এই ছেলেটা আসলেই কি হারিয়ে গেছে নাকি। ঠিক তখনই পেছন থেকে ভেসে এলো পরিচিত কণ্ঠ, আপু। হায়াত ঘুরে তাকালো। রাব্বি হাঁপাতে হাঁপাতে দাঁড়িয়ে আছে, হাতে ছোট একটা প্যাকেট আর কাঁধে ঝুলন্ত ব্যাগ। হায়াত চোখ কুঁচকে বলল, এত দেরি করলি কেন? রাব্বি একটু হাসলো। আলিফের সাথে কথা শেষ হতেই দেরি হয়ে গেল। আর এইটা তোর জন্য। হাতে থাকা ছোট প্যাকেটটা এগিয়ে দিল। হায়াত তাকিয়ে বলল, এসব নাটক না করে আগে সময় মতো আসতে শেখ। রাব্বি মাথা চুলকালো, পরের বার ট্রাই করব। দুই ভাই বোন হাঁটা ধরল বাস কাউন্টারের দিকে। রাস্তায় তখন সন্ধ্যার হালকা আলো নেমে এসেছে। ল্যাম্পপোস্টগুলো একে একে জ্বলে উঠছে। চারপাশে মানুষের কোলাহল বাড়ছে। হায়াত হঠাৎ থেমে গেল। বাসায় ফিরতে দেরি করলে আম্মু আবার রাগ করবে। রাব্বি বলল, গাড়ি না আনলে এমনই হয় আপু। হায়াত একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল। আমি একা একা গাড়ি করে বের হলে তো জীবনটাই বোরিং হয়ে যায়। রাব্বি হেসে ফেলল, জানে ওর বোনটা গরম সহ্য করতে পারে না। তখনই সামনে শোরগোল শুনে ওরা থেমে গেল। চারপাশে লোকজন এগিয়ে গেল, সাথে ওরাও গেল। হায়াত বলল, আপু কি হয়েছে, তাড়াতাড়ি চলো তো দেখি। হায়াত মাথা নাড়িয়ে সম্মতি দিল। দ্রুত পায়ে হেঁটে ভিড় ঠেলে ওরা ভেতরে যেতেই দেখলো একটি অটোরিকশা চালক তর্ক করছেন। চারপাশে লোকগুলো রাব্বি এবং হায়াত এমপির ছেলে মেয়েকে দেখে সাইড দিল। হায়াত এগিয়ে এসে অটোরিকশা চালককে বলল, এখানে কি হয়েছে আঙ্কেল? অটোরিকশা চালক বলে উঠল, আফামনি, আমি রাস্তার এই পাশ দিয়ে যাইতেছিলাম, অমনেই সাহেবে আমার অটোরিকশার সাথে লাগিয়ে দিছে। এখন তারে ক্ষতিপূরণ দিতে হবে, কিন্তু হে কয় তার মানিব্যাগ নাকি বাসাত রেখে আইছেন, আমার ক্ষতিপূরণ লাগবে আফা। সব শুনে হায়াত ভ্রুকুচকে বলল, সে কোথায় আর কোথায় দেখি আপনার অটোর ক্ষতিগ্রস্ত হয়েছে, কতটুকু হয়েছে? বলে অটোরিকশার কাছে যেতেই দেখলো শুধু সামনের কাছে একটি দাগ পড়েছে। রাব্বি বলল, আপু জিজ্ঞেস কর কত টাকা চেয়েছে। হায়াত গম্ভীর গলায় জিজ্ঞেস করলো, কত টাকা চেয়েছেন? অটোরিকশা চালক মিনমিন করে বলল, 10,000। তখনই হায়াতের নজর পড়ল দূরে দাঁড়িয়ে থাকা রাব্বি। ভ্রুকুচকে চোখ বড় বড় করে বলল, কি, একটা কাচের দাম মাত্র 2-3 হাজার টাকা, সেখানে আপনি 10,000 টাকা চেয়ে বসেছেন? লোকজনের ভিড়ে একটা চাপা গুঞ্জন শুরু হলো। হায়াত ধীরে ধীরে অটোর সামনে গিয়ে দাঁড়ালো, গলা শান্ত কিন্তু শক্ত। হায়াত, আপনি নিশ্চিত এইটাই ক্ষতিপূরণের আসল দাম? অটোরিকশা চালক একটু ঘাবড়ে গেলেও বলল, জি আফা, কাজ তো বদলাতে হবে। হায়াত কিছু বলতে যাবে, তখনই দূরে ফোনে কথা বলা একটি যুবকের দিকে চোখ গেল। কালো শার্ট, হাত ঘড়ি, চোখে হালকা সানগ্লাস, চেহারায় এক অদ্ভুত গাম্ভীর্য। উজ্জ্বল ফর্সা গায়ের রং, লম্বা চওড়া পেশিফুল হাতের রগগুলো কেমন হায়াতের ঘোর লেগে গেল। চোখ সরিয়ে নিতে আবারও বেহায়া চোখ এইদিকেই গেল।
হায়াত দ্রুত দৃষ্টি সরিয়ে নিল। যুবকটি ফোনে কথা বলা শেষ হতেই গাড়ির দিকে গেল। শহরের বিখ্যাত বিজনেসম্যান আরিফ চৌধুরীর একমাত্র ছেলে সাদাত চৌধুরী আদিব ছোটবেলা থেকেই গম্ভীর প্রকৃতির। আদিব 1 বছর আগেই প্যারিস থেকে ফিরেছেন, এখন নিজেদের ভার্সিটিতেই প্রফেসর হিসেবে আছেন। আজ বিকেলে বইমেলা উদ্বোধনের উদ্দেশ্যে আদিব আর তার ছোট বোন নাহার আদ্রিতা ক্লাস 9-এ পড়ে। সবে ছোট বোনের আবদার রাখতেই গাড়ি নিয়ে বের হয়েছিল বইমেলার উদ্দেশ্যে। মাঝপথে আদ্রিতা বলল, ভাইয়া আমি একটু ড্রাইভ করব, একটু প্লিজ। আদিব ধমক দিয়ে বলল, না, পরে যদি কিছু হয় বাবা আমাকে বাড়ি ছাড়া করবে। আদ্রিতা নাছোড়বান্দা জেদ ধরে গাড়ির ড্রাইভিং সিটে বসলো। আদিব ভয়ে ভয়ে আদ্রিতার দিকে তাকাচ্ছিল, তখনই হুট করে অটোরিকশার সামনে আসায় আদ্রিতা ব্যালেন্স হারিয়ে লাগিয়ে দেয়। আদিব গাড়ি থেকে নেমে কিছু বলতে যাওয়ার আগেই অটোরিকশা চালক হইচই শুরু করে দিলেন। ক্ষতিপূরণ হিসেবে টাকা দেওয়ার জন্য পকেট হাতড়ে দেখলো, পকেট খালি, তাই বুঝলো মানিব্যাগ বাসায়, কিন্তু এইগুলো বুঝিয়ে বলার আগেই অটোরিকশা চালক লোকজন এক করে ফেলে। এইগুলো ভাবতে ভাবতে গাড়ির কাছে যেতেই আদিবের চোখ আটকে গেল। হায়াতের ওপর সাদা থ্রি পিসে যেন সাদা পরি লাগছে। হাত নাড়িয়ে নাড়িয়ে কিছু বলছে, আবার মুখের ভাবভঙ্গি পরিবর্তন করছে। আদিব একদৃষ্টিতে তাকিয়ে আছে হায়াতের দিকে। পাতলা গোলাপি রঙের অধর জোড়া নাড়িয়ে নাড়িয়ে কিছু বলছে, দূরে থাকার কারণে শুনতে পারছে না। তখনই গাড়ির ভেতরে থেকে আদ্রিতা বলে উঠল, ভাইয়া গরম লাগছে, আর কতকাল লাগবে? আর এমন ধ্যান দিয়ে কি দেখছো? বলে গাড়ির কাছ নামিয়ে ভাইয়ের দৃষ্টি অনুসরণ করে তাকাতেই হায়াতকে দেখে অস্ফুটে বলে উঠল, এ তো আমার বান্ধবীর বড় বোনের বান্ধবী। আদিব বলল, তুই গাড়িতেই বস, আমি দেখেছি। বলেই এগিয়ে এসে অটোরিকশা চালকের উদ্দেশ্যে বলল, ওয়েট করুন, আমার লোক আসতে মানিব্যাগ নিয়ে। কিন্তু অটোরিকশা চালক শুনতে নারাজ। হায়াত আদিবের দিকে তাকালো, দুজনের চোখাচোখি হতেই হায়াত অস্বস্তিতে চোখ নামিয়ে ফেলল। আদিব আবার বলল, কিন্তু 10,000 টাকা এই ক্ষতির জন্য অযৌক্তিক। কাজটা সাধারণ রিপ্লেসমেন্ট, বড়জোর 2 থেকে 3 হাজার। রাব্বির সাথে সাথে মাথা নেড়ে সমর্থন করল, হ্যাঁ আপু, আমি তো সেটাই বলছিলাম। চালক এবার গলা চড়িয়ে বলল, আপনারা সবাই বড়লোকের পোলাপান, আপনাদের কাছে টাকা কিছুই না। এই কথায় চারপাশে আবার গুঞ্জন উঠল। হায়াত এবার সামনে এগিয়ে এলো, কণ্ঠ শান্ত কিন্তু চোখে তীক্ষ্ণতা। টাকা বড় কথা না আঙ্কেল, ন্যায্যতা বড় কথা। এক মুহূর্তে নীরবতা। আদিব এবার প্রথমবার সরাসরি হায়াতের দিকে তাকালো। এবার দৃষ্টি আর এড়িয়ে গেল না। হায়াত অনুভব করলো তার বুকের ভেতর অদ্ভুত একটা চাপ তৈরি হচ্ছে। সে দ্রুত মাথা ঘুরিয়ে বলল, এই যে আপনি 3,000 টাকার বেশি নিলে খবর আছে বলেই রাব্বিকে নিয়ে হাঁটা ধরল। তখনই আদিব বলে উঠল, থ্যাঙ্কস। হায়াত ভয়ে লজ্জায় হাঁসফাঁস করতে করতে বাসের কাছে চলে গেল। আদিব সব ঝামেলা শেষ করে অটোরিকশা চালককে 5,000 টাকা দিয়ে বিদায় করে গাড়িতে উঠতেই আদ্রিতা বলল, আম্মু লন্ডন থেকে ব্যাক করলেই বলতে হবে তার ছেলেকে বিয়ে করিয়ে দিতে। আদিব বলল, বেশি কথা বলিস বুড়ি, আর কখনো গাড়ির কাছেও আসবি না। আদ্রিতা বলল, ভালো লেগেছে বুঝি? আদিব একটু থমকে গেল, তাও নিজেকে স্বাভাবিক করে বলল, কাকে? আদিব সে বুঝেও না বোঝার ভান করেছে তা আদ্রিতা বুঝল, তাই মুচকি হেসে বলল, জানি জানি এই আপনিকে পছন্দ হয়েছে, আমারও তাকে বেশ পছন্দ। আদিব ভ্রুকুচকে বলল, তুই কি তাকে চিনিস? আদ্রিতা ভ্রুকুচকে বলল, তুমি তা দিয়ে কী করবে? হ্যাঁ চিনি, সে আমাদের কলেজেই পড়ে, ইন্টার সেকেন্ড ইয়ারে। তুমি যে এত ক্লাস করাও তাকে দেখোনি? আদিব বলল, আমি বোটানিক্যাল পড়াই, তাও প্রথম ব্যাচ। আদ্রিতা মন খারাপ করে বলল, আর সে ইন্টার সেকেন্ড ইয়ারে, তাই তো দেখা হয়নি। আদিব মাথা নাড়িয়ে সম্মতি দিল। মনে মনে হায়াতের মুখশ্রী ভাবতে লাগলো। অদ্ভুত অনুভূতিতে আঘাত করেছে আদিবকে। গলা খাকারি দিয়ে মনে মনে বলল, কি জাদু করলে সাদা পরি। অন্যদিকে, আপু এইভাবে চলে আসলি কেন? তোকে ধন্যবাদ দিল, রিপ্লাই দিলি না কেন? রাব্বির এমন প্রশ্নে হায়াত ভ্রু বাঁকিয়ে বলল, তুই এত উত্তেজিত কেন ভাই? রাব্বি হেসে বলল, উত্তেজিত না, আমি শুধু অবাক। লোকটা তোকে ধন্যবাদ দিল আর তুই এমনভাবে চলে আসলি যেন কিছুই হয়নি। হায়াত চোখ ছোট করে তাকালো, ধন্যবাদ দিলেই কি আমি দাঁড়িয়ে গল্প করব? রাব্বি কাঁধ ঝাঁকালো, গল্প না, একটু রেসপন্স তো দিতে পারতি। হায়াত হেঁটে যেতে যেতে বলল, অপ্রয়োজনীয় কথা কম বল। কিন্তু তার গলার ভেতরে সেই দৃঢ়তা থাকলেও চোখের ভেতরে এক মুহূর্তের জন্য একটা অস্থিরতা লুকিয়ে গেল। ঠিক তখনই ফোনটা ভাইব্রেট করলো। হায়াত ফোন বের করতে স্ক্রিনে নাম ভেসে উঠল মা। রাব্বি ফিসফিস করে বলল,
এবার গিয়েছে। হায়াত ফোন রিসিভ করতে ওপাশ থেকে কড়া কণ্ঠ, এত দেরি কেন, কোথায় তোমরা? হায়াত শান্ত গলায় বলল, বাসার পথে আছি আম্মু। গাড়ি ছাড়া বের হয়েছ কেন? বলেছিলাম। হায়াত একটু থেমে বলল, আমি ঠিক আছি। কল কেটে গেল। রাব্বি মাথা নেড়ে বলল, তুই আর তোর জেদ। হায়াত কিছু বলল না, শুধু হাঁটতে থাকলো। কিছু দূর যেতে একটি অটোরিকশা পেল, উঠে গেল বাসার উদ্দেশ্যে। শিকদার বাড়ি। ড্রয়িং রুমের সোফায় বসে আছেন আব্দুল শিকদার। বারবার দেওয়ালের বড় ঘড়িটার দিকে তাকাচ্ছেন। ছেলে মেয়ের দুটো এখনো আসছে না। এদিকে তার শত্রুর অভাব নেই। গার্ড ছাড়া গাড়ি ছাড়া বের হয়েছে। চিন্তায় তিনি আবারও ডেকে উঠল, আলিয়া, এই আলিয়া। স্বামী ডাকে রান্নাঘর থেকে বেরিয়ে এলেন আলিয়া বেগম। শাড়ির আঁচল দিয়ে ঘাম মুছতে মুছতে বলল, এই নিয়ে কতবার ডাকলে? আব্দুল শিকদার, ছেলে মেয়ে দুটো এখনো আসলো না কেন? আলিয়া বেগমও চিন্তিত গলায় বলল, ফোন করেছিলাম তোমার মেয়েকে, বলল আসতে, রাস্তায় এসে পড়বে। বলতে বলতে হায়াত আর রাব্বি কলিং বেল চাপতেই কাজের মেয়ে মায়া দরজা খুলে দিতেই হায়াত রাব্বি দৌড়ে ঢুকলো। রাব্বি, মা বাবা দেখো, আমরা আজ কত শপিং করেছি। হায়াত বাবাকে দেখে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরলো। কারণ কিছু কাজের জন্য সিলেট ছিল আব্দুল শিকদার। মেয়েকে বুকে জড়িয়ে বলল, মা আমার চিন্তায় ছিলাম, গাড়ি নিয়ে যাসনি কেন? বলছিলাম না গার্ড ছাড়া গাড়ি ছাড়া বের হবে না। হায়াত আহ্লাদি ভুল ধরে বলল, গাড়ি গার্ড এগুলো আমার ভালো লাগে না। নিজের মতো একটু শান্তিতে ঘুরতে পারবো না? আলিয়া বেগম রাগ দেখিয়ে বলল, এই যে কতবার বলবো, আমাদের শত্রুর অভাব নেই। মেয়েটাকে আদর দিয়ে বাদর বানাও তুমি, আবার আমাকে বলো। রাব্বি ভ্রুকুচকে বলল, সব আদর ভালোবাসা মেয়ে, আমি কিছু না। আমি কি পানিতে ভেসে আসছিলাম?